আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। সালটা ১৯০৯, বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম। আর জায়গাটা হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার গোয়ালঘর। গোয়াল ঘর মানে যেখানে গরু রাখা হয়। একদম। খড়কুটো আর গোবরের গন্ধের মধ্যে একটা অবহেলিত মাচায় অযত্নে পড়ে আছে উইপোকায় কাটা কিছু ধুলো পড়া পাতা। কেউ ঘুণাক্ষরেও ভাবেনি যে গরুর গোয়ালের এই জঞ্জাল আসলে বাংলা সাহিত্যের ইতিহাসকে চিরতরে বদলে দিতে চলেছে। আমাদের আজকের এই ডিপ ডাইভে আমরা সেই টাইম মেশিনটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, বসন্তরঞ্জন রায় বেদবোধ বল্লভ নামের এক গবেষক যখন এই পাতাগুলো উদ্ধার করলেন, তখন দেখা গেল ওগুলো কোনো সাধারণ পুরনো কাগজ নয়, ওটা আস্ত একটা পুঁথি। হ্যাঁ, আর একটা গোয়ালঘর থেকে পাওয়া পুঁথি কিভাবে আস্ত একটা ভাষার জন্মবৃত্তান্ত পাল্টে দিল, সেটাই আজ আমরা একটু খতিয়ে দেখব। মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই না? নয়, এই পুঁথিটার ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা সেটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। ধরুন বৌদ্ধ চর্যাপদ তো বাংলা ভাষার সবচেয়ে পুরনো নিদর্শন, এটা আমরা জানি। হ্যাঁ, চর্যাপদ। কিন্তু চর্যাপদের পর মাঝখানে একটা বিশাল অন্ধকার যুগ ছিল। এই গোয়ালঘর থেকে পাওয়া পুঁথিটি, যাকে আমরা আজ শ্রীকৃষ্ণ কীর্তন বলি, সেটা হলো বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। আরও স্পষ্ট করে বললে আদি মধ্যযুগের একমাত্র আখ্যানকাব্য। মানে ন্যারেটিভ পোয়েট্রি। কিন্তু চর্যাপদের ভাষা তো বেশ কঠিন ছিল। ঠিক। চর্যাপদের ভাষা ছিল অনেকটাই হেয়ালোপূর্ণ। ওই যে পণ্ডিতেরা যাকে সন্ধ্যা ভাষা বলেন, সেখানে আধ্যাত্মিক তত্ত্ব লুকিয়ে রাখা হতো। কিন্তু এই পুঁথিতে এসে বাংলা ভাষা যেন প্রথমবারের জন্য তার আড়ষ্টতা ভেঙে স্পষ্ট হয়ে কথা বলে উঠল। সাধারণ মানুষের মুখের ভাষা সাহিত্যের পাতায় জায়গা পেল। মানে ঠিক যেন মাটির তলা থেকে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার দলিল খুঁজে পাওয়ার মতো ব্যাপার। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি যখন গ্রন্থাকারে প্রকাশিত হলো, তখন তো একটা হইচই পড়ে যাওয়ার কথা। কিন্তু আমার একটা খটকা লাগছে। কি রকম খটকা? মানে ধরুন, আমি যদি আমার বাড়ির চিলেকোঠা থেকে একটা পুরনো ডায়েরি পেয়ে দাবি করি যে এটা ৫০০ বছরের পুরনো, মানুষ তো সেটা প্রমাণ করতে চাইবে। গোয়ালঘর থেকে পাওয়াই খণ্ডিত পুঁথিটা যে সত্যি অতটা প্রাচীন, সেটা প্রমাণ হলো কিভাবে? এটা নিয়ে তো বেশ জলঘোলা হয়েছিল শুনেছি। জলঘোলা হওয়াটাই স্বাভাবিক। সাহিত্যের ইতিহাসে এত বড় একটা আবিষ্কার নিয়ে বিতর্ক না হলেই বরং অবাক হতে হতো। এই পুঁথির সত্যতা নিয়ে পণ্ডিতদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এই পুঁথির পাতার ভাঁজেই একটা চমৎকার সূত্র লুকিয়েছিল। সূত্র? কিরকম সূত্র? পুঁথির ভেতর ১৬৮২ সালের অর্থাৎ ১০৮৯ বঙ্গাব্দের একটা ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেকালে এটাকে পাত্রা বলা হতো। তাতে লেখা ছিল যে পুঁথিটি বনবিষ্ণুপুরের রাজার গাঁথাঘর অর্থাৎ রাজগ্রন্থাগারে সংরক্ষিত ছিল। ও আচ্ছা, রাজার লাইব্রেরি থেকে গোয়ালঘর। হ্যাঁ, আর চিরকুটে এও লেখা ছিল যে কেউ একজন সেটা পড়ার জন্য নিয়ে যাচ্ছেন। এই চিরকুটটাই একটা বড় প্রমাণ হয়ে দাঁড়ালো যে অন্তত সপ্তদশ শতাব্দীতেও এই কাব্যের অস্তিত্ব ছিল। দাঁড়ান, চিরকুট পাওয়া গেছে ঠিক আছে, কিন্তু বিজ্ঞান কি বলছে? আমি যতদূর জানি, কাগজ আর কালি তো ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়, তাই না? ডক্টর সুকুমার সেন তো এই পুঁথির কাগজ আর কালি পরীক্ষা করেছিলেন। একেবারে ঠিক জায়গায় ধরেছেন। এখানেই সাহিত্য গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি চমৎকার প্রয়োগ দেখা যায়। ডক্টর সুকুমার সেন এবং যোগেশচন্দ্র রায়ের মতো পণ্ডিতেরা এই পুঁথির বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন। আর সুকুমার সেনের রিপোর্ট ছিল বেশ চমকে দেওয়ার মতো। কি ছিল সেই রিপোর্টে? তিনি স্পষ্ট জানান যে পুঁথির কাগজটি সেকালের ঐতিহ্যবাহী তুলট কাগজ নয়, বরং এটি আধুনিক মিলের কাগজের মতো পাতলা। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ বা ঊনবিংশ শতাব্দীর আগে বাংলায় এমন কাগজের চলই ছিল না। হ্যাঁ, বলেন কি? শুধু তাই নয়, কালির রঙও প্রাচীন পুঁথির কালির মতো অতটা স্থায়ী ছিল না। হাতের লেখা পরীক্ষা করে তিনি বলেন যে এটি দুজন ভিন্ন ব্যক্তির ভিন্ন ছাদের হাতের লেখায় রচিত। তার সোজা কথা ছিল, এটি ১৯ শতকের দিকে নকল করা কোনো পুঁথি, আসল প্রাচীন দলিল নয়। এক মিনিট। আপনি বলতে চাইছেন এই পুরো প্রাচীন সাহিত্যের খনিটা আসলে একটা জালিয়াতি? মানে ঊনবিংশ শতাব্দীর কোনো নকল জিনিসকে আমরা প্রাচীন বলে চালিয়ে দিচ্ছি? না, বিষয়টা ঠিক জালিয়াতি নয়। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। টেক্সট বা মূল লেখাটা পুরনো হতে পারে, কিন্তু ফিজিক্যাল পুঁথিটা হয়তো অনেক পরে কপি করা।
ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই জায়গাতেই একটা জোরালো যুক্তি দিলেন। আচ্ছা, তিনি কি বললেন? তিনি বললেন, পুঁথির ভেতরে যে চিরকুটটা পাওয়া গেছে সেটা তো সপ্তদশ শতাব্দীর। একটা ১৯ শতকের নকল করা পুঁথির ভেতরে তো আর ১৭ শতকে চিরকুট ঢুকিয়ে দেওয়া যায় না। তাই তার মতে মূল রচনাটি অনেক প্রাচীন হলেও এই নির্দিষ্ট পুঁথিটি হয়তো পরে কোনো একসময় সংস্কার বা নকল করা হয়েছিল। হ্যাঁ, এটা বেশ লজিক্যাল। আর বিতর্ক যাই থাকুক, ভাষাতাত্ত্বিকরা একমত যে এই কাব্যের ভাষার যে গঠন, যে শব্দভাণ্ডার, তা কিছুতেই আধুনিক কালের হতে পারে না। আদিমধ্যযুগের বাংলা ভাষার বিবর্তনের খাঁটি রূপটি এতে এত সুন্দরভাবে সংরক্ষিত যে এর ঐতিহাসিক গুরুত্ব মেনে নিতেই হয়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বইটা পুরনো, কিন্তু হয়তো পাতাগুলো পরে বদলানো হয়েছে। আচ্ছা, এই পুঁথির রহস্য তো পড়তে পড়তে বাড়ছে। ভাবলে অবাক লাগে, একটা দুর্দান্ত বই হাতে এসছে, কিন্তু উইপোকায় খেয়ে তার মলাট নেই। প্রথম কয়েকটা পাতা গায়েব, শেষের পাতা উধাও। একেবারে একটা মলাটহীন বই। হ্যাঁ, মানে বইটার কোনো নাম নেই, লেখকের কোনো পরিচিতি নেই। শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও তো ঠিক এটাই ঘটেছিল। তাহলে এর নাম শ্রীকৃষ্ণ কীর্তন হলো কিভাবে? এটা আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যৎবল্লভ মহাশয়ের দেওয়া নাম। তিনি যখন পুঁথিটা পেলেন, দেখলেন কাব্যের মূল উপজীব্য হল রাধা ও কৃষ্ণের প্রণয়লীলা। কাহিনীর ধারা আর বিষয়বস্তু বিচার করে তিনি নিজেই এর নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু এই নামকরণটা গবেষকদের কাছে একটা বড় গোলকধাঁধা তৈরি করেছিল। গোলকধাঁধা কেন? রাধাকৃষ্ণের গল্প তো কীর্তন হিসেবেই গাওয়া হয়, তাই না? এখানেই সবচেয়ে বড় সমস্যা। প্রকাশ হওয়ার প্রায় ১১ বছর পর রমেশ বসু নামের এক পণ্ডিত এ নামকরণের তীব্র বিরোধিতা করেন। তার এবং আরও কয়েকজন অধ্যাপকের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে দেখা যায়, কাব্যের ভেতরে শ্রী বা কীর্তন এই দুটো শব্দের কোনো অস্তিত্বই নেই। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া কীর্তন বলতে আমরা সাধারণত যে আধ্যাত্মিক, ভক্তিপূর্ণ আর পবিত্র গানের কথা ভাবি, এই কাব্যের সঙ্গে তার বিন্দুমাত্র মিল নেই। এটি মূলত একটি আদিরসাত্মক কাব্য। এখানে প্রাকৃত প্রেমের আকর্ষণ, বিকর্ষণ, শারীরিক আকাঙ্ক্ষা অত্যন্ত খোলামেলাভাবে দেখানো হয়েছে। ও আচ্ছা, তার মানে এটা কি অনেকটা আনসেন্সার্ড, বেশ বোল্ড, বা বলা যায় প্রাপ্তবয়স্কদের উপযোগী কোনো রোম্যান্টিক গল্পের মতো? আধ্যাত্মিকতার চেয়ে রক্তমাংসের প্রেম বেশি? একেবারে তাই। এখানে দেবদেবীর চেয়ে সাধারণ মানুষের কামনা বাসনায় বেশি প্রকট। তাই রমেশ বসু এবং অন্যান্যরা বললেন, এর নাম কিছুতেই কীর্তন হতে পারে না। ওই যে চিরকুটের কথা বললাম, তাতে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। হ্যাঁ, তাই অনেকেই মনে করেন এর আসল নাম হওয়া উচিত শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আবার কাব্যের ভেতরে কৃষ্ণ শব্দের বদলে কাহনাই শব্দের ব্যাপক ব্যবহার দেখা যায়। সেই যুক্তিতে কেউ কেউ এর নাম কাহনাই কীর্তন রাখারও প্রস্তাব দিয়েছিলেন। বাপরে, এতগুলো নাম! তাহলে শেষ পর্যন্ত আমরা কোন নামটায় আটকে থাকব? আর এই আনসেন্সার্ড কাব্যের রচয়িতাই বা কে ছিলেন? যতদিন না পর্যন্ত এই কাব্যের আসল নামের অকাট্য কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে, ততদিন সাহিত্যের ইতিহাসে আবিষ্কারকের দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামটি স্বীকৃত। আর স্রষ্টার পরিচয়ের কথা যদি বলি, কাব্যের ভেতরেই বিভিন্ন পদের শেষে ভণিতা হিসেবে ৩ রকম নাম পাওয়া যায়: বড়ুচণ্ডীদাস, চণ্ডীদাস এবং আনন্ত বড়ুচণ্ডীদাস। আচ্ছা, মানে একই মানুষের ৩টে নাম? সম্ভবত। গবেষক ড মিহির চৌধুরী কামিল্লা দীর্ঘ গবেষণার পর দেখিয়েছেন যে এই বড়ুচণ্ডী দাস ছিলেন বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের অধিবাসী। তিনি সম্ভবত পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকের মানুষ ছিলেন। সেখানে বাসুলী দেবী, যিনি আসলে দেবী চণ্ডী বা মনসারী একটি রূপ, তার মন্দির ছিল এবং চণ্ডীদাস ছিলেন সেই বাসুলী দেবীর একনিষ্ঠ উপাসক। বাহ, বাঁকুড়ার ছাতনা থেকে সোজা বাংলা সাহিত্যের ইতিহাসের কেন্দ্রে। দারুণ ব্যাপার। আচ্ছা, স্রষ্টার পরিচয়ের পর এবার একটু তার সৃষ্টির কাঠামোর দিকে নজর দেওয়া যাক। একটা বিশাল আখ্যান, যাকে আমরা বাংলার প্রথম ন্যারেটিভ পোয়েট্রি বলছি, সেটাকে তিনি সাজিয়েছিলেন কিভাবে? শুধু পরপর ঘটনা তো আর লিখে যাননি নিশ্চয়ই? না না, এর একটা খুব সুশৃঙ্খল আর্কিটেকচার বা স্থাপত্য আছে। সমগ্র কাব্যটি ১৩টি খণ্ডে বিভক্ত। এগুলোকে আপনি একটা ধারাবাহিক নাটকের আলাদা আলাদা পর্ব বা এপিসোড হিসেবে ভাবতে পারেন। আখ্যানের ক্রমানুযায়ী খণ্ডগুলো হল জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড।
এই ভারখণ্ডের ভেতরেই তো সম্ভবত ছত্রখণ্ড নামে একটা অংশ আছে, তাই না? একদম ঠিক। এরপর বৃন্দাবন খণ্ড, তারপর যমুনান্তর্গত 3টি খণ্ড, কালীয়দমন, বস্ত্রহরণ এবং হার। এরপর বানখণ্ড, বংশীখণ্ড এবং সর্বশেষ খণ্ডটির নাম রাধাবিরহ। এই 13টি খণ্ডের মধ্যে দিয়েই রাধা ও কৃষ্ণের প্রণয় কাহিনীর বিকাশ, দ্বন্দ্ব এবং বিচ্ছেদ তুলে ধরা হয়েছে। শুধু খণ্ডগুলোর নাম শুনেই তো গল্পের প্লটটা বেশ আধুনিক লাগছে। মানে ধরুন, এই যে তাম্বুল খণ্ড বা নৌকা খণ্ড, এগুলো আসলে কিভাবে কাজ করত? শুধু নৌকায় চড়ার মতো সাধারণ একটা ব্যাপার নিয়ে আস্ত একটা খণ্ড কেন? এটাই হল বরু চণ্ডীদাসের সাহিত্যিক মুন্সিয়ানা। ধরুন তাম্বুল খণ্ডের কথা। সেকালে সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়ার উপায় ছিল না, তাই পান বা তাম্বুল পাঠানোটা ছিল একটা সাংকেতিক প্রেমের প্রস্তাব, অনেকটা আজকের দিনের সরাসরি মেসেজ বা ডিএম করার মতো। বাহ, পান পাঠানো মানে ডিএম করা, দারুণ মেটাফোর। হ্যাঁ, এই পান পাঠানোর মধ্যে দিয়ে গল্পের রোমান্টিক টেনশন শুরু হলো। এরপর নৌকা খণ্ড বা দান খণ্ড, এগুলো আসলে মধ্যযুগীয় সাহিত্যের ক্লাসিক ট্রোপ বা কৌশল। রাধাকে নদী পার হতে হবে আর কৃষ্ণ সেজে বসে আছে মাঝি বা ঘাট শুল্ক আদায়কারী হিসেবে। এই ছোট্ট একটা নৌকার মধ্যে দুজন চরিত্রকে আটকে ফেলে, যাকে আমরা আধুনিক ভাষায় ফোর্সড প্রক্সিমিটি বলি। বাহ বাহ, ফোর্সড প্রক্সিমিটির কনসেপ্ট সেই পঞ্চদশ শতাব্দীতে! একেবারে ওই নৌকার মধ্যেই তাদের মধ্যে কথোপকথন, খুনসুটি আর তীব্র রোমান্টিক টানাপোড়েন তৈরি করা হয়েছে। আর এই বিশাল কাহিনীর কেন্দ্রে কিন্তু মাত্র 3টে চরিত্র, রাধা, কৃষ্ণ এবং বড়াই। আচ্ছা, এই বড়াই চরিত্রটা নিয়ে আমার একটা অদ্ভুত পর্যবেক্ষণ আছে। কাব্যের জন্মখণ্ডেই বড়াইয়ের বাহ্যিক রূপের যে বর্ণনা বড়ুচণ্ডীদাস দিয়েছেন, তা শুনলে চমকে যেতে হয়। হ্যাঁ, বর্ণনাটা বেশ অদ্ভুত। তার চুলগুলো সব সাদা, কপাল ভাঙা, কোটরে বসা চোখ, গাল দুটো একেবারে তোবড়ানো, নাকের মাঝখানটা বসে গেছে, ঠোঁট দুটো উটের মতো, আর বিকট সব দাঁত। চেহারার এই কুৎসিত বর্ণনার পাশাপাশি তার কথাবার্তাও চূড়ান্ত কপটতায় ভরা। এই চরিত্রটাকে আমার কোনো সাধারণ বয়স্ক মহিলা বলে মনে হয় না। তাহলে কি মনে হয়? মনে হয় সে যেন পর্দার আড়ালে সেই মাস্টারমাইন্ড বা খলনায়ক, যে পুরো দাওয়ার বোর্ডটা একা নিয়ন্ত্রণ করছে। রাধা আর কৃষ্ণের প্রেমের মাঝখানে এই বড়াই তো প্রধান ঘটক, তাই না? আপনার পর্যবেক্ষণটা একেবারে নিখুঁত। বড়াই নিছক কোনো সাধারণ দূতি নয়, সে একজন সাইকোলজিক্যাল ম্যানিপুলেটর। প্রাচীন সংস্কৃত সাহিত্যে এমন চরিত্রের উল্লেখ পাওয়া যায় যাদের বলা হতো কুট্টনী। কুট্টনি মানে যারা কুটকচালি করে? ঠিক তাই। এই কুট্টনীরা হল সেই ধূর্ত প্রকৃতির মানুষ যারা নিজেদের স্বার্থে যে কোনো সম্পর্ক জুড়তে বা ভাঙতে পারে। বড়াই বয়সের ভারে নিউব্জ হলেও সাংসারিক কূটকচালিতে সে অসামান্য বুদ্ধিমতী। মজার ব্যাপার হল, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী কিন্তু কোনো বর্ণনামূলক গদ্যে এগোয়নি। তাহলে কিভাবে এগিয়েছে? পুরো গল্পটা এগিয়েছে এই 3 চরিত্রের সংলাপ বা উক্তি প্রত্যুক্তির মাধ্যমে। বড়াই এখানে রাধাকে কৃষ্ণের কাছে যেতে প্ররোচিত করে, আবার কৃষ্ণের কাছে গিয়ে রাধার নামে কান ভাঙানি দেয়। বড়াইয়ের এই চরিত্র চিত্রণ তৎকালীন অমার্জিত, স্থূল গ্রাম্য সমাজের একটা নিখুঁত প্রতিচ্ছবি তুলে ধরে। এই আখ্যানের গঠন তো বেশ আধুনিক নাটকের মতো, কিন্তু এবার সবচেয়ে ভয়ের অথচ আকর্ষণীয় অংশে প্রবেশ করা যাক, এর ভাষা ও ছন্দ। চর্যাপদের ভাষা তো ডিকশনারি ছড়া বোঝা মুশকিল, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাটা কেমন ছিল? আমার কাছে একটা উদাহরণ লেখা আছে, আমি একটু পড়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পড়ুন। ভাষাটা বেশ কঠিন। কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, তারপর কেনা বাঁশি বায়ে বড়াই এগোঠ গোকুলে, আঝার ঝরে মোর নয়নের পানি বাঁশির শব্দে বড়াই হারাইলম পরাণে। পড়তে গিয়ে জিভ আটকে যাচ্ছে, উচ্চারণগুলো বেশ শক্ত। কিন্তু আপনি বেশ চমৎকার পড়েছেন। ধন্যবাদ। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে রাধা বাঁশির সুর শুনে আক্ষরিক অর্থেই পাগল হয়ে যাচ্ছে। এর অন্তর্নিহিত জাদুটাই বা কি, আর এই ছন্দটা কিভাবে কাজ করছে? আপনি যে চেষ্টাটা করলেন সেটাই এই ভাষার আসল জাদু। চর্যাপদ ছিল সাধকদের গোপন ভাষা, কিন্তু এটি হল মানুষের মুখের কাছাকাছি আসা বাংলা। বড়ু চণ্ডীদাস সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। তার লেখায় ভাগবত পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দমের স্পষ্ট প্রভাব আছে। আচ্ছা। কিন্তু তিনি শুধু অনুবাদ করেননি,
উপমা আর রূপকের চমৎকার সব প্রয়োগ করেছেন। আপনি যে অংশটা পড়লেন সেখানে রাধার মনস্তাত্ত্বিক টানা পড়েন, বাঁশির সুরে প্রিয় মানুষকে হারানোর ভয় বা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তা অসাধারণভাবে ফুটে উঠেছে। আর ছন্দের কথা যদি বলি, এই কাব্যে মোট ৪১৯টি বাংলা পদ এবং ১৬১টি সংস্কৃত শ্লোক রয়েছে। বাংলা পদগুলোতে মূলত ৭ প্রকারের পয়ার এবং ৩ প্রকারের ত্রিপদী ছন্দের ব্যবহার হয়েছে। এই পয়ার আর ত্রিপদীর বিষয়টা একটু সহজ করে বোঝানো যায়? সাধারণ মানুষের কাছে এই টার্মগুলো তো বেশ খটমটে। খুব সহজ করে ভাবুন, পয়ার ছন্দ হল আমাদের হৃদস্পন্দনের মতো বা একটা সমান্তরাল রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাওয়ার মতো। এর একটা নির্দিষ্ট স্থির চলন আছে। যখন গল্পের বর্ণনা দেওয়া হয় তখন পয়ার ব্যবহার করা হয়। আর ত্রিপদী? ত্রিপদী হল ৩ পায়ের ছন্দ। এটা অনেকটা নৌকার দুলুনির মতো বা নাচের ছন্দের মতো। যখন তীব্র আবেগ, কান্না বা দ্রুত কোনো কথোপকথন বোঝাতে হয় তখন ত্রিপদী ছন্দ ব্যবহার করা হয়। এই ত্রিপদীর দুলুনি পাঠকের মনেও একটা দোলা দেয়। এই পয়ার এবং ত্রিপদীর দক্ষ ব্যবহারই বাংলা কবিতার ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। বাহ! তার মানে চরিত্রগুলোর মানসিক অবস্থার সাথে সাথে ছন্দটাও বদলাচ্ছে, একেবারে সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো। এত চমৎকার একটা কাব্যের ঐতিহাসিক গুরুত্ব তো শুধু তার প্রাচীনত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বাংলা সাহিত্যের যে বাকবদল, সেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব ঠিক কতটা? এর প্রভাব শুধু সুদূরপ্রসারী নয়, রীতিমতো যুগান্তকারী। প্রথমত, চর্যাপদ ছিল তত্ত্বকথা বা দর্শনের বই, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে তত্ত্বকথার চেয়ে মানবপ্রেম, শরীরের আকাঙ্ক্ষা অনেক বেশি প্রাধান্য পেয়েছে। এখানেই প্রথমবার আমরা দেখলাম দেবতাদের দেবত্ব গর্ব করে তাদের সাধারণ রক্তমাংসের মানুষের স্তরে নামিয়ে আনা হয়েছে। মানে কৃষ্ণ এখানে কোনো ঈশ্বর নন? না, কৃষ্ণ এখানে একজন প্রেমিক যে রাধাকে পাওয়ার জন্য ব্যাকুল, এমনকি মাঝে মাঝে চতুর এবং স্বার্থপরও। রাধাও এক সাধারণ গ্রামীণ নারী। ঈশ্বরকে মানুষের পর্যায়ে নামিয়ে আনার এই দর্শন বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর ওই যে সংলাপের কথা বলছিলেন, পুরোটাই তো ডায়ালগ। তার মানে কি এখানে নাটকের বীজরও কি আছে? একদম ঠিক ধরেছেন। এই কাব্যের রাধা, কৃষ্ণ ও বড়াইর যে উক্তি প্রত্যুক্তি, তা আসলে প্রাচীন বাংলা নাটকের একেবারে আদিম রূপ। একে চিত্রনাটক গীতি বা সেকালের গ্রাম্য ধামালি গান বলা যেতে পারে। অর্থাৎ বাংলা নাটকের আদি বীজ লুকিয়েছিল এই গোয়ালঘরে পাওয়া পুঁথিতেই। এর পাশাপাশি এটি একটা ঐতিহাসিক সেতু হিসেবেও কাজ করেছে। সেতু মানে ব্রিজ? হ্যাঁ, একদিকে জয়দেবের সংস্কৃতি রেখা গীতগোবিন্দম, আর অন্যদিকে শ্রীচৈতন্যদেবের জন্মের পর গড়ে ওঠা বিশাল বৈষ্ণব পদাবলী সাহিত্য, যেমন ধরুন বিদ্যাপতি বা জ্ঞানদাসের লেখা। এই দুয়ের মাঝখানে একটা মজবুত ব্রিজ হল শ্রীকৃষ্ণ কীর্তন। ড. অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা অসামান্য মেটাফোর আছে এ নিয়ে। কিরকম? তিনি বলেছিলেন, রাধাকৃষ্ণ লীলার যে আগুনের উত্তাপ জয়দেবের লেখায় ছিল, তা শ্রীকৃষ্ণ কীর্তনে এসে সরাসরি সঞ্চারিত হয়। পরবর্তীকালে ভারতচন্দ্রের কাব্যে তা কামনার পঞ্চপ্রদীপ হয়ে জ্বলেছিল, আর পরের যুগের বৈষ্ণব পদাবলিতে সেই একই আগুন তার দহনজ্বালা হারিয়ে এক স্থির, শান্ত দীপশিখায় পরিণত হয়েছে। কি অসামান্য একটা মূল্যায়ন! আগুনের বিবর্তন দিয়ে পুরো সাহিত্যের ইতিহাসটা বোঝানো। আমরা তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ব্যাপারটা নির্যাস যদি টানি, তাহলে ভেবে দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, তা তো বটেই। ১৯০৯ সালে পাওয়া একটা খণ্ডিত, মলাটহীন, উইপোকায় কাটা পুঁথি কিভাবে আস্ত একটা ভাষার, একটা জাতির মনস্তত্ত্ব আর সাহিত্যের ইতিহাস নতুন করে লিখিয়ে নিতে পারে? বরুচণ্ডীদাস নামের এক অজ্ঞাতপ্রায় কবি ছাতনা গ্রামের এক কোণে বসে এমন এক রোম্যান্টিক এবং মনস্তাত্ত্বিক আখ্যান লিখে গেলেন, যা শতাব্দী পেরিয়ে আজও আমাদের মুগ্ধ করে। এটাই সাহিত্যের আসল শক্তি। যা সাময়িক তা হয়তো সময়ের সাথে সাথে ধুলোয় মিশে যায়, কিন্তু যা শাশ্বত, মানুষের আবেগ, প্রেম, বিরহ, তা উইপোকা বা গোয়ালঘরের ধুলোর আস্তরণ ভেদ করেও ঠিক নিজের আলো ছড়াতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন তেমনই এক শাশ্বত আলো। একদম ঠিক কথা। তবে শেষ করার আগে একটা নতুন ভাবনার জায়গা খোলা থাক। আমরা তো দেখলাম কাব্যের শেষ খণ্ডটার নাম রাধাবিরহ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর শেষের পৃষ্ঠাগুলো কখনোই পাওয়া যায়নি।
একটা অসমাপ্ত গল্প আর কি। হ্যাঁ, অবাক লাগে ভাবলে শ্রীকৃষ্ণ কীর্তনের সেই হারিয়ে যাওয়া শেষ পৃষ্ঠাগুলো যদি কখনো কোনোদিন উদ্ধার হয়, তবে রাধাবিরহের শেষ পরিণতি আমরা কি দেখতাম? বড়ু চণ্ডীদাস কি শেষমেশ রাধাকৃষ্ণের কোনো মিলনের ইঙ্গিত দিয়েছিলেন, নাকি চিরস্থায়ী বিচ্ছেদ আর কান্নার মধ্যেই এই বিশাল আখ্যানের সমাপ্তি টেনেছিলেন? একটা অসমাপ্ত গল্প যার ক্লাইম্যাক্স আমরা আজও জানি না। হয়তো বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রামের কোনো এক পুরনো জমিদার বাড়ির ধুলো পড়া চিলেকোঠায় বা মাছায় এখনও নিঃশব্দে অপেক্ষা করছে সেই অজানা উপসংহার। আর সেই উত্তরের অপেক্ষাতেই হয়তো আমাদের এই অন্বেষণ চলতেই থাকবে। আজ তাহলে এখানেই শেষ করছি। শুভ বিদায়।